আমাদের চারপাশের দুনিয়াটা তো আসলে অনিশ্চয়তায় ভরা, তাই না? যেমন কাল কি বৃষ্টি হবে, আজকের খেলায় কোন দল জিতবে, এই যে এত অনিশ্চয়তা, এটাকে বোঝার জন্য, মাপার জন্য কিন্তু একটা ভাষা আছে। আর সেই ভাষাটাই হলো সম্ভাবনা বা প্রবাবিলিটি। চলুন আজকের এই বিশ্লেষণে আমরা সেই ভাষাটাই শেখার চেষ্টা করি। এই যে প্রশ্নটা, সম্ভাবনা কতটুকু, এটা কিন্তু আমরা রোজই করি, হয়তো নিজেরাই সবসময় টের পাই না। আবহাওয়ার পূর্বাভাস থেকে শুরু করে একটা লটারি টিকিট পর্যন্ত সবকিছুর পেছনেই কিন্তু এই প্রশ্নটা লুকিয়ে থাকে। তো চলুন এই প্রশ্নের উত্তর খোঁজার দিকেই এগোনো যাক। আমাদের আজকের এই আলোচনায় আমরা কয়েকটা ধাপের সম্ভাবনার দুনিয়াটাকে জানব। একদম প্রথমে এর কিছু জরুরি শব্দের সাথে পরিচিত হব, তারপর এর যে ক্লাসিক্যাল সূত্রটা আছে সেটা বুঝব, এরপর দেখব ছবি এঁকে কীভাবে সম্ভাবনাকে আরও সহজে বোঝা যায়, আর সবশেষে সম্ভাবনার ম্যাপিং আর সেই বিখ্যাত বেল কার্ভ নিয়ে কথা বলব। যে কোনো নতুন ভাষা শিখতে গেলে কি করতে হয়? আগে তো তার শব্দগুলো জানতে হয়, তাই না? সম্ভাবনার বেলাতেও ব্যাপারটা ঠিক একই রকম। এর জগৎটা বুঝতে হলে আমাদেরকেও এর কিছু মূল পরিভাষা বা শব্দের সাথে পরিচিত হতে হবে। আর এই শব্দগুলো শেখার জন্য আমরা সাহায্য নেব আমাদের এই সোর্স নোটগুলোর। দেখুন, এখানেই কিন্তু সম্ভাবনার মূল ধারণাগুলো খুব সহজ করে বলা আছে, যা আমাদের বুঝতে অনেক সাহায্য করবে। প্রথমেই আসি এক্সপেরিমেন্ট বা পরীক্ষণ কি সেই কথায়। ধরুন একটা কয়েন টস করা হলো, কিংবা একটা ছক্কা চাল দেওয়া হলো। এই যে কাজগুলো, এগুলোই হলো এক একটা পরীক্ষণ। কেন? কারণ এগুলোর ফলাফল কি কি হতে পারে তা আমরা জানি, কিন্তু ঠিক কোনটা যে আসবে সেটা কিন্তু আগে থেকে বলতে পারি না। বেশ, তো এক্সপেরিমেন্ট তো বোঝা গেল। এবার আসি স্যাম্পল স্পেস বা নমুনা ক্ষেত্রে। ওই যে ছক্কা চালার কথাটা বললাম, কি কি পড়তে পারে বলুন তো? 1, 2, 3, 4, 5 অথবা 6। এই যে সম্ভাব্য সবকটা ফলাফল, এদের সবাইকে একসাথে নিয়ে যে সেটটা তৈরি হয়, সেটাই হলো স্যাম্পল স্পেস। আর ইভেন্ট বা ঘটনা কি? এটা হলো ওই স্যাম্পল স্পেসের ভেতর আমাদের আগ্রহের একটা অংশ। যেমন ধরুন, আমাদের দরকার একটা জোড় সংখ্যা। তাহলে ওই ছক্কার 6টা ফলের মধ্যে আমাদের দরকারি ফল কোনগুলো? 2, 4 আর 6। এই 3টে ফল নিয়েই তৈরি হলো আমাদের ইভেন্ট। তো শব্দভাণ্ডার তো মোটামুটি তৈরি। এবার চলুন এই ভাষার ব্যাকরণে ঢোকা যাক, মানে সেই আসল সূত্রে, যেটা দিয়ে আমরা সম্ভাবনাকে মাপতে পারব। এই যে দেখুন, সোর্সের এই সূত্রটাই হল সম্ভাবনার ক্লাসিক্যাল সংজ্ঞা, P of A equals m/n। দেখতে একটু কঠিন লাগলেও ব্যাপারটা একদম সোজা। P of A মানে হল এ নামের ঘটনাটা ঘটার সম্ভাবনা, আর এটা বের করার নিয়মটা কি? খুবই সহজ। আমাদের পক্ষে বা আমাদের পছন্দের ফলাফল কয়টা আছে সেটাকে ভাগ করতে হবে মোট সম্ভাব্য ফলাফলের সংখ্যা দিয়ে। চলুন একটা উদাহরণ দিয়ে দেখি। ওই ছক্কার খেলায় ফেরা যাক। 4 পড়ার সম্ভাবনা কত? এখানে মোট ফলাফল কয়টা? 6টা। তার মানে নিচের n হলো 6, আর আমাদের দরকার 4। 4 তো একটাই আছে, তাই না? তাহলে আমাদের পছন্দের ফলাফল বা উপরের m হলো 1। সুতরাং সম্ভাবনা কত হলো? একেবারে ঠিক 1/6। আচ্ছা, এই যে আমরা পেলাম 1/6, এই সংখ্যাটা আসলে আমাদের কি বলছে? এর মানেটা হলো, যদি আমরা অনেক অনেকবার ছক্কাটা চালি, তাহলে আমরা আশা করতে পারি যে গড়ে প্রতি 6 বারে একবার 4 আসবে। এটা কিন্তু কোনো গ্যারান্টি না, কিন্তু এটাই সম্ভাবনার মজা, অনিশ্চয়তার মধ্যেও একটা প্যাটার্ন বা নিয়ম খুঁজে বের করা। সূত্র তো আমরা বুঝে গেলাম, কিন্তু অনেক সময় কি হয় বলুন তো? সংখ্যার চেয়ে ছবি আমাদের অনেক কিছু সহজে বুঝিয়ে দেয়। তো চলুন এবার দেখি ছবি এঁকে কিভাবে সম্ভাবনাকে আরও ভালোভাবে বোঝা যায়। সোর্সের এই ভেন ডায়াগ্রামটা দেখুন। দুটো বৃত্ত যেখানে একে অপরের ওপর এসে পড়েছে, ওই যে কমন জায়গাটা, ওটাকে বলে ইন্টারসেকশন। এর মানে হল এমন ফলাফল যা এ ঘটনার মধ্যেও আছে এবং বি ঘটনার মধ্যেও আছে। এটা হলো এবং এর সম্ভাবনা। আর এই দ্বিতীয় ছবিটা হল ইউনিয়ন। এখানে দুটো বৃত্তের পুরো এলাকাটাকেই নেওয়া হয়েছে, মানে এমন ফলাফল যা হয় এতে আছে অথবা বিতে আছে কিংবা দুটোতেই আছে। সোজা কথা, এটা হলো অথবার সম্ভাবনা। শেষের এই ছবিটা হলো কমপ্লিমেন্ট, মানে এ ঘটনা ঘটার বাইরের সব কিছু। ধরুন ছক্কা ছেলে জোড় সংখ্যা চাওয়া হচ্ছে, তাহলে বিজোড় সংখ্যাগুলো কি হবে? ওগুলোই হবে সেই ঘটনার কমপ্লিমেন্ট, মানে যা চাওয়া হচ্ছে তা না ঘটা সম্ভাবনা। বেশ, আমরা টুকরো টুকরো ঘটনা বুঝলাম। এবার চলুন একটা বড় ছবি আঁকার চেষ্টা করি, সম্ভাবনার একটা পুরো মানচিত্র। এই ম্যাপগুলোকে বলা হয় প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এগুলো এক ঝলকে দেখিয়ে দেয় যে একটা পরীক্ষণের কি কি ফল হতে পারে আর কোনটার সম্ভাবনা কতখানি। এই ম্যাপগুলো আবার দুরকমের ডেটার জন্য হয়। একটা হলো ডিসক্রিট বা বিচ্ছিন্ন ডেটা, যেগুলো শুধু নির্দিষ্ট কিছু মান নিতে পারে। যেমন ছক্কার চাল
1 2 3, মাঝখানের কিছু হতে পারে না। আর একটা হলো কন্টিনিউয়াস বা অবিচ্ছিন্ন ডেটা, যা একটা রেঞ্জের মধ্যে যে কোনো মান নিতে পারে, যেমন ধরুন কারোর উচ্চতা বা আজকের তাপমাত্রা। এই যে সোর্সের নোট থেকে নেওয়া টেবিলটা, এটা কিন্তু ডিসক্রিট ডিস্ট্রিবিউশনের একটা চমৎকার উদাহরণ। এখানে দেখুন এক্স হল সম্ভাব্য ফলাফল 1 2 বা 3। পাশের এফ কলামটা বলছে কোনটা কতবার এসেছে। যেমন 1 এসেছে 15 বার, মোট পরীক্ষণ হয়েছে 50 বার। আর একদম ডানের কলাম পি অফ এক্স দেখাচ্ছে প্রত্যেকটা ফলাফলের সম্ভাবনা, মানে 1 আসার সম্ভাবনা 50 বারের মধ্যে 15 বার, অর্থাৎ 15/50। এই টেবিলটাই হলো আমাদের সম্ভাবনার একটা ছোট্ট মানচিত্র। তো এবার আমরা আসছি সম্ভাবনা জগতের সবচেয়ে সেলিব্রিটি বা সুপারস্টারের কাছে, একটা ম্যাপ যেটা প্রায় সব জায়গায় দেখা যায়। এর নাম হলো নর্মাল ডিস্ট্রিবিউশন, তবে আমরা একে চিনি বেল কার্ভ নামে। এই যে দেখুন, এই সেই বিখ্যাত বেল কার্ভ। এর ঘণ্টার মতো সুন্দর আকৃতিটা স্ট্যাটিস্টিক্সের জগতে একটা প্রতীকের মতো। কিন্তু কেন এটা এত স্পেশাল? কারণটা বেশ অবাক করার মতো। আমাদের চারপাশে অজস্র ঘটনা, সে প্রকৃতির হোক বা সমাজের, অদ্ভুতভাবে এই একই প্যাটার্ন মেনে চলে। এই কার্ভটার কিছু দারুণ বৈশিষ্ট্য আছে, যেমনটা আমাদের সোর্স নোটে বলা হয়েছে। প্রথমত, এটা ঠিক মাঝখান দিয়ে একদম প্রতিসম বা সিমেট্রিক্যাল, মানে মাঝখানের গড়মান থেকে ডানে আর বাঁয়ে এর চেহারাটা একই রকম। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এর গড়, মধ্যক আর মোড তিনটেই ওই মাঝখানের একটা বিন্দুতেই থাকে। মানুষের উচ্চতা থেকে শুরু করে পরীক্ষার রেজাল্ট পর্যন্ত অনেক কিছুই এই বিন্যাসটা মেনে চলে। এ কারণেই এটা পরিসংখ্যানের এত বড় একটা ভিত্তি। তাহলে দেখুন, আমরা একদম গোড়ার কিছু শব্দ দিয়ে শুরু করেছিলাম, আর এখন চলে এসেছি এই শক্তিশালী বেল কার্ভ পর্যন্ত। এই পুরো আলোচনা থেকে একটা জিনিস কিন্তু পরিষ্কার: সম্ভাবনা শুধু কিছু অঙ্কের সূত্র নয়, এটা আসলে একটা ভাষা, যা আমাদের চারপাশের অনিশ্চয়তার ভেতরেও একটা নিয়ম বা শৃঙ্খলা খুঁজে পেতে সাহায্য করে। তাহলে শেষ প্রশ্নটা এখানেই রাখি। যদি আমরা ভাগ্য বা চান্সকেও এমন নিখুঁতভাবে একটা মানচিত্রে এঁকে ফেলতে পারি, তার ভেতরে নিয়ম বের করতে পারি, তাহলে দৈব বা যা পুরোপুরি র্যান্ডম, সেরকম কি সত্যি কিছু আছে, নাকি আমরা এখনও সব নিয়ম খুঁজে পাইনি? ভাবনার বিষয়, তাই না?